শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকাল সকাল চলে আসছি আমাদের যে তিল চাষ করেছিলাম সেই তিল কাটতে। কারণ তিল গাছে জল জমে সব তিল গাছগুলো মরে গেছে। এখন এই মুহূর্তে তিলগুলো কাটতে হবে, না কাটলে হবে না। কারণ এখন যেমন হচ্ছে না, মাঝে রোদ হচ্ছে, মাঝে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে দিয়ে তিল গাছে জল পেলে কি হয়, তিল ফলটা ফেটে যাবে। তাই অনেক তিল গাছ ফেটে গেছে, ফেটে মাঠে পড়ে গেছে। তো ওই জন্য যতটুক আছে, যেভাবে আছে, এই তিলগুলো কেটে নিয়ে বাড়িতে নিয়ে আসতে হবে। গাছগুলো আবার পালা দিতে হবে। আমি গেছি আমার সঙ্গে, পালা দিয়ে দেখেছেন। আর তিল তারপরে গাছ এমনই একটা, এরা থেকে তিল গরম সহ্য করতে পারে, কিন্তু রৌদ্র এই যে সহ্য করতে পারে, কিন্তু বৃষ্টি হলে সেই বৃষ্টিটা জল আকাশে সহ্য করতে মেঘলা পারে না। করছে, এই তিল ক্ষেতের মধ্যে জল জমে গেছে। তাড়াতাড়ি করে জল জমার ফলে তিল গাছগুলো মরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো এদিক দিয়ে ভিতর দিয়ে জল ভর্তি। তো আরও দুজন, দেখতে এই দেখেন পাচ্ছেন। কি অবস্থা, দেখতে পাচ্ছেন পুরো তিল গাছ এই রেমাল ঝড়ে দেখেন এদিক ওদিক কি পড়ে গেছে। অবস্থা হয়ে আছে। পাশে দেখছেন ডাল ভেঙে পড়ে আছে, লম্বু ডাল জমিতে, লম্বু গাছের ডাল ভেঙে আছে। খুব অবস্থা খারাপ। আর তিল ক্ষেতের মধ্যে একটু জল জমে থাকলেই সেই তিল ক্ষেত চারিদিকে তিলের আর টিকবে না। ওই জন্য কী করবো, একটু ভালো পুষ্টি হয় নাই, তবুও যা হয়েছে তার মধ্যে দিয়ে তিল গাছগুলো কেটে এখন জমিতে বাড়ি নিয়ে আসতে হবে, যতটাই হোক। জমে আছে হালকা হালকা। দেখতে পাচ্ছেন, এই দেখেন ভিতর দিয়ে দেখেন জল ভর্তি, এখানে দেখেন জল পুরো জমে আছে। জল একদম। তা কী তিল করবো, গাছ আমি এমনই গেছি, একটা আরও চাষ, আরও তিল দুজন চাষ, কাকাকে এটা জন নিয়েছি তিল কাটার জন্য। গরম সহ্য করতে পারে, প্রচণ্ড তাদেরকে গরম নিয়েও এরা তিলটা সহ্য করে কাটবো। নিতে পারে। এই দেখেন পুরো একদম, এই যে আমার তিল ক্ষেত এখন ওই তিলের ক্ষেতের মধ্যে সম্পূর্ণভাবে জল ভর্তি হয়ে আছে। আর তিল গাছগুলো ঝড়ে এদিক ওদিক পড়ে গেছে। পুরো তিল গাছ এদিক ওদিক হয়ে গেছে। সম্পূর্ণ এসেরিয়া। এখন তো সেই ওই জন্য তিল গাছগুলো এসছি এবার মাঠে তিল কাটার জন্য। আমি নিজেও কাটবো, তারপরে শুভ সকাল। যে সকলে দুটো কাকাকে আবার জন আশা করি নিয়েছি ভালো আছো, তিল আমিও কাটার ভালো জন্য। আছি। কারণ এতটা তিল একা একা কাটা যাবে না, সবাইকে স্বাগত ওই কৃষি জন্য পরিবারে। ওই দুজনকে নিয়েছি। আমি ওই যাচ্ছি দুজনকে নিয়েও আমার তিলটা কেটে এই তিলটা আবার তিল বয়ে গাছে বাড়িতে জল নিয়ে হওয়ার আসতে পরে হবে। তিল গাছ খুব ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে মরে গেছে। এবার সেই তিলগুলো এই কাটছে। চাষিদের যে কষ্ট, জীবনধারা, প্রচুর কষ্ট করে চাষ কাকা করতে হয়। আছে, তাদেরকেও যারা চাষি নিয়েছি চাষ করে তারা জানে যে চাষ করতে কতটা তারাও কষ্ট, কাটছে। কতটা পরিশ্রম করতে হয় একটা ফসল তৈরি করতে গেলে। আমিও যাচ্ছি তিল গাছে। অনেকেই আমি দেখি ভোটের সময় অনেক নেতা কাটতে হবে, মন্ত্রীরা অনেক কিছু বলে, অনেক কিছু করে, চাষিদের জন্য এই করেছি, ওই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। হ্যাঁ, এখন আমার তিল কিন্তু সারের দাম, জলের দাম এত পরিমাণে, থেকে জলে একটা চাষ করে সেই চাষের ফসল যদি ঠিকঠাক মতো না আমি হয়, করতে আর পারবো না। সেই ফসলের দাম যদি না ওই পাওয়া তো যায়, কঠিন কাজ। তারপরে আর সেই চাষ করে কোনো লাভ নেই। এই যে এই তিলগুলো কাটা হচ্ছে, হ্যাঁ, অথচ সেই নেতা মন্ত্রীরা অনেক কিছু, অনেক গল্প দেয়, অনেক বাতলা মারে যে আমরা এই করেছি চাষির জন্য, ওই করেছি, এই করে দেবো, ওই করে দেবো। ভোটের সময় অনেকে অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট ফুরিয়ে গেলে চাষিদের কথা আর কেউ ভাবে না। এইটা কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বল্লা। আমাদের গ্রাম্য ভাষায় বল্লা বলে, অনেকে বলতা বলে। আপনাদের ওখানে কে কোথায় কি বলে জানাবেন। বাপরে, এই তিল কাটতে কাটতে আমার একটা পায়ে এমন কামড় দিয়েছে, সহ্য করা যায় না। এ যদি মানে দু তিনটে কামড় দেয় তাহলে তার তো জ্বর চলে আসবেই। জ্বর চলে এসে মানে তখন ইঞ্জেকশন ওষুধ না খেলে আর কোনো কাজ হবে না।
এই তিল সম্পূর্ণভাবে তিলটা কাটা হয়ে গেছে। এখন এই তিলগুলো গুছিয়ে আটি বেঁধে বাড়িতে নিয়ে আসতে হবে। এই কাকা দুটো আছে, এনাদের দুজনকেই কাজে নেওয়া হয়েছে। এই দুজন এইটা তিলটা এইবার এই যে আটি বেঁধে করে এই দেখেন এই যে বয়ে বাড়িতে নিয়ে আসছে। সব বাড়িতে বয়ে নিয়ে এখন বাড়িতে নিয়ে আসার পরে, তারপরে গাদা কারণ এই জলের মধ্যে রাখা যাবে না, এইভাবে সব জলের মধ্যে দেখেছেন কি অবস্থা জমির। সরকারকে বলবো যে আপনারা একটু চাষিদের প্রতি নজর দেন, প্রথম চাষিদের কথা ভাবুন, চাষিদের হয়ে এখান থেকে নিয়ে যে হবে, মানে বুক চিরে ফেলেন, বাড়িতে নিয়ে অন্তত সেটা বাস্তবে রূপান্তরিত করেন। সারের দাম আর জলের দাম, মানে জল বলতে ইলেকট্রিক বিলের দাম, এগুলো একটু কমান, নাহলে এত কষ্ট করে চাষ করে কিচ্ছু থাকে না। সত্যি বলছি, চাষে কিছু থাকে না, নাহলে এরপরে তো চাষাবাদ বন্ধই করে দেবো। বাড়িতে নিয়ে এসে এই গাদাটা দেওয়া হচ্ছে, কারণ এটা জাগে ফেলা হচ্ছে। তিলটাকে একটু জাগে ফেলতে হয়, জাগে না ফেললে তিলটা বেরোয় না। শস্য যেরকম রৌদ্র দিতে হয়, তিলটা সম্পূর্ণ আলাদা সিস্টেম। এটাকে জাগ দিয়ে জাগে ফেলে তারপরে বের করতে হয়। তারপরে তিল জাগ দেওয়ার পরে আবার চলে এসেছি আমাদের কচু ক্ষেত নিড়াতে। কারণ কচু ক্ষেতে যেয়ে দেখি যে কচু ক্ষেতে জল, মানে কচু গাছটা শুকিয়ে এসছে, হালকা হালকা জল আছে। তো কী করলাম, আমাদের নিজস্ব শ্যালো আছে, সেই মোটর চালিয়ে দিয়েছি, ড্রেন দিয়ে জল যাচ্ছে। এবার দেখলাম যে ড্রেন দিয়ে জল আস্তে আস্তে, যাই হোক এগুলো আমি একটু নিগড়াতে শুরু করি। তো ওগুলো নিড়াতে শুরু করছি, না হলে অনেক লেট হয়ে যাবে। এমনি প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে কাজ করতে প্রচুর কষ্ট হয়। কয়েকটা কচু গাছে দেখতে পাচ্ছেন লতি ছেড়েছে কিছু কিছু গাছে, তো ওই জন্য একটু নিড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রচুর কষ্ট করতে হয়, কষ্টের পরে ফল পাওয়া যায়। এই দেখেন লতি ছাড়ছে, দেখতে পাচ্ছেন লতিও হয়েছে। এই জন্য প্রচুর কষ্ট করে একটু ফল পেতে গেলে মা লক্ষ্মীও মুখ তুলে তাকায়। দেখেন সেই জল ছেড়েছি। এবার কচু গাছে মোটামুটি আকাশে মাঝে মাঝে মেঘ করছে, আবার রোদ উঠছে, ও নানান রকমভাবে প্রকৃতির তার খেলা খেলছে। মোটামুটি কচু গাছে জল প্রায় হয়ে এসছে, জল ছেড়েছিলাম। এবার বাড়িতে যেয়ে মোটরটা বন্ধ করে দিতে হবে, কারণ হালকা পালকা জল থাকলেই হবে, প্রতিদিন একটু একটু। তারপরে কি করবো, একটু এত কাজ করার পরে খিদে পেয়ে গেছে। এবার বাড়িতে আগের দিন কাঁঠাল পেকেছিল, বড় একটা কাঁঠাল, সেই কাঁঠাল রয়েছে। আমি বললাম কাঁঠাল দাও, আমি কাঁঠাল খাবো। কাঁঠালটা খেতেও আমার ভালো লাগে, কারণ এটা কচকচে কাঁঠাল। তারপরে রাত্রে চলে গেলাম আমাদের সরাবপুর মহাশ্মশান প্রাঙ্গণে। এখানে প্রতি মাসের 1 তারিখেই আমাদের অনুষ্ঠান হয়ে থাকে। এবার সেই অনুষ্ঠানটা করেন আমার এক দাদা অরিজিৎ বিশ্বাস। ও আমাকেই দায়িত্ব দিয়ে সম্পূর্ণভাবেই করে যে ভাই তুই থেকে সব কিছু করবি। এবার আমি এটা সম্পূর্ণভাবে তত্ত্বাবধান করি। আর আমাদের শ্মশান কমিটির যারা সদস্য আছে প্রত্যেকেই এর সঙ্গে ইনভলভ, সবাই মিলেই অনুষ্ঠানটাকে যাতে সুষ্ঠুভাবে করা যায় সেই চেষ্টা করি। আমরা যেহেতু এখানে সবাই নমশূদ্র সম্প্রদায়ের লোক, তাই জন্য আমাদের এখানে হরিনাম সংকীর্তন হয়, গান বাজনা হয়, প্রসাদ বিতরণ হয়। গান বাজনার সঙ্গে সঙ্গে প্রসাদ বিতরণও থাকে। তো এই মাসটাই কী হয়েছে, প্রতি মাসে আমাদের ডাল ভাত খিচুড়ি লুচির ব্যবস্থা থাকে, কিন্তু এই মাসে আমাদের কি হয়েছে, এই চারিদিকে জল বৃষ্টির জন্য জ্বালানিগুলো ভিজে গেছে। ওই জন্য এবার আর আমরা
শুকনো প্রসাদের ব্যবস্থা করেছি। এবার খিচুড়ির ব্যবস্থা করতে পারিনি। তো যেহেতু হরিচাঁদ ঠাকুরের মেইন প্রসাদ হচ্ছে বাতাসা মুড়ি, তো এবার আমরা কী করেছি, বাতাসা মুড়ি তো নিয়ে এসেছি। বাতাসা মুড়ির সঙ্গে সঙ্গেও আমি নিয়ে এসেছি দই, চিড়ে, তারপরে বোঁদে, এগুলো নিয়ে এসে প্রসাদ বানিয়েছি। কারণ যেহেতু এত লোক এসছে, সবাই জানে এখানে ডাল ভাত কিংবা খিচুড়ি দেওয়া হয়। তো আগে থেকেই আমরা সবাইকে বলেছিলাম যে আজ এই মাসটায় এবার এই প্রসাদের ব্যবস্থা করতে পারবো না, কারণ জ্বালানি ভিজে গেছে। ওই জন্য সবাইকেই আগে জানিয়ে দিয়েছিলাম। তো তারপরে এখানে গান বাজনা হচ্ছে, গান বাজনা চলছে। গান বাজনার পরে আমাদের দেখেন এই মামি গান করছে দাঁড়িয়ে, উনি খুব সুন্দর গান করে। এটা হচ্ছে সরাবপুর মহাশ্মশান প্রাঙ্গণ। আপনারা আসবেন প্রতি মাসের ইংরাজি 1 তারিখে সন্ধ্যা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়। সকলের নেমন্তন্ন থাকলে সকলে আসবেন আমাদের এই শ্মশান প্রাঙ্গণে। আমাদের শ্মশানের কালী মন্দিরে বসেই আমাদের এই অনুষ্ঠানটা হয়। এগুলো হচ্ছে আমাদের গ্রামের সমস্ত লোকরা ওখানে যায়, গান বাজনা করে। সমস্ত আমাদের দুটো পাড়ার দুটো দল আছে, সেই দুটো দলই এখানে এসে হরিনাম সংকীর্তন করে। আর আমাদের হরিচাঁদ ঠাকুর বলেছেন যে কাজ করো, কাজের সঙ্গে মানে হাতে কাজ মুখে নাম করতে। তো আমরা সারাদিন কাজকর্ম করার পরেও ক্লান্ত হয়ে যাই, তারপর সন্ধ্যায় একটু এই হরিনাম সংকীর্তন করলে আমাদের মনটাও ভালো হয়ে যায়। সবাই মিলে আমরা তখন একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন করি। কারণ হরিচাঁদ ঠাকুর বলেছিলেন যে জাতির দল নেই সে জাতির বল নেই। তো সেই জন্য এই নৈসূর্য সম্প্রদায়ের যে দল তৈরি হয়েছে, এই মতুয়া দল, এই মতুয়া দলের যে মতুয়া দলে এই গান বাজনা হয়, গান বাজনার সঙ্গে সঙ্গে মাতাম হয়। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের পর যখন গুরুচাঁদ ঠাকুর এলেন, তিনিও দেখলেন যে এই হরিনাম সংকীর্তন করতে হবে, করার সঙ্গে সঙ্গে শিক্ষার দরকার আছে। এই জাতির যদি শিক্ষা না হয় তাহলে এই জাতি বেশি দূর এগোতে পারবে না। আগে শিক্ষার ব্যবস্থা করতে হবে। তখন গুরুচাঁদ ঠাকুরের তত্ত্বাবধানে আমাদের গুরুচাঁদ ঠাকুর স্কুল কলেজ তৈরি করলো। যে স্কুল কলেজ তৈরি করে তারপর আমাদের এই নমশূদ্র সম্প্রদায়, আগে কিন্তু নমশূদ্র সম্প্রদায় ছিল না। আগে এই সম্প্রদায়কে চণ্ডাল বলে আখ্যা দেওয়া হতো। তারপর গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাবের পরে এই সম্প্রদায়কে তখন নমশূদ্র সম্প্রদায় বলে আখ্যা দেওয়া হয়। তো গুরুচাঁদ ঠাকুর তারা সমস্ত, শুধু নমশূদ্র সম্প্রদায় নয়, সমস্ত জাতিকে, হিন্দু মুসলমান সবাইকে একত্রিত হয়ে চলার বার্তা দিয়েছেন, সবাইকে নিয়ে মিলমিশ হয়ে চলার কথা বলেছেন। আর এইটা হরিচাঁদ ঠাকুরের নাম করতে করতে এই যে মাতামটা হয়, এই মাতামটা হচ্ছে আমাদের এই হরিনামের সংকীর্তনের একটা মেইন পার্ট। কারণ মাতাম দিলে পারে আমাদের শরীরের আরও এনার্জি ফিরে হয়। সারাদিন ক্লান্তর পর যখন নাম কীর্তন করার পর এই মাতাম আমরা দিই, মাতাম দিয়ে তখন আমাদের যে শরীরের মধ্যে একটা আলাদা উত্তেজনার সৃষ্টি হয়, আলাদা যে কষ্ট ক্লান্তি সেগুলো সব দূর হয়ে যায়। দূর হয়ে যাওয়ার পরে আমরা খুব একটা এনার্জি পাই। তো এই আমাদের নমশূদ্র সম্প্রদায়ে যারা আছেন তারা জানেন সবাই যে মাতামটা কী জিনিস। তো সবাই মিলে এই গান শেষে মাতাম দেওয়া হচ্ছে, সবাই মাতাম দিচ্ছে, ডাঙ্কা কাশি
এটা বাজিয়ে মাতাম দেওয়া হয় এবং সবার মুখে সবাই হরিনাম করতে থাকে। তো সেই মাতাম চলছে। এবার সবাই মিলে দেখেন, সবাই মিলে উঠে একসঙ্গে কেউ জাহাজ, কেউ কাশি, কেউ ডাঙ্কা, কেউ হাতে তালে হাতের আওয়াজ দিয়ে, কেউ করতাল করতাল এইভাবে বাজিয়ে মাতাম দেওয়া হচ্ছে আর মুখে হরিনাম হরিনাম করছে। জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরি বল, এইগুলো মুখে নাম করছে। এবার আমাদের মাতাম শেষ হলো। মাতাম শেষের পরে আর একটা পার্ট আছে আত্মবিনয়। আত্মবিনয় করার জন্য আমাকে ডাকা হয়েছে। প্রতি মাসেই আত্মবিনয়টা আমিই করে থাকি। যেহেতু আমি করে থাকি, এই মাসেও আমাকে বলল, সয়জিৎ তুই আত্মবিনয়টা কর। তো আমি গেলাম। আত্মবিনয় এটা আমাদের অনুষ্ঠানের একটা পার্ট। যেহেতু অনুষ্ঠান করার পরে বলতে হয় যে আমরা এই অনুষ্ঠানটা কী জন্য করেছি, কেন করছি, সেই নিয়ে আমাকে বলা হলো। তো আমি গেলাম, একটা গামছা গলায় দিয়ে এই আত্মবিনয়টা করতে হয়। এখানে আত্মবিনয় করা হচ্ছে, সবাইকে অনুরোধ করা হচ্ছে যে এই হরিনাম সংকীর্তন করা হয়। সেই সঙ্গে সঙ্গে আপনারা হরিচাঁদ, আমরা তো গান বাজনা করি, গান বাজনার সঙ্গে সঙ্গেও একটু হরিচাঁদ গুরুচাঁদ সম্বন্ধে আলোচনা করলে ভালো হয়। সেটাও আমি বললাম সবাইকে। কারণ হরিচাঁদ ঠাকুরের, গুরুচাঁদ ঠাকুরের যে অবদান, সেই অবদান বলে শেষ করা যাবে না। তিনি সমস্ত হিন্দু মুসলমান সমস্ত জাতিকে একত্রিত হয়ে চলার বার্তা দিয়েছেন। এই জন্য সবাইকে বললাম যে তার যে জীবনী, তার কথা, আমি অনেক কিছু জানি না। আর যারা আমাদের এই হরিনাম সংকীর্তন করে, যারা অনেক সিনিয়র লোক আছে, তারা অনেক কিছু জানে আমার থেকে বেশি। তো তাদেরকে বললাম যে তোমরা এই জিনিসটা করবে, তাহলে ভালো হবে। আর সবাই মিলে অনুরোধ করছি যে সবাই মিলে প্রতি মাসের এই 1 তারিখে আমাদের এই সরাবপুর মহাশ্মশানে এসে এই অনুষ্ঠানটা করার জন্য। কারণ সবাই মিলে আমরা মাস শেষে এই দুটো পাড়ার লোক কিংবা আরও অন্য অন্য বাইরে থেকেও লোক আসে, সবাই মিলে এক জায়গায় হয়ে যে হরিনাম সংকীর্তনটা আমরা করি, তাতে খুব আমাদের মনটাও ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। এবার এই আত্মবিনয় করার পরে তখন আবার এরপরে প্রসাদ বিতরণ হয়। তো আমরা যে আজকে যে সবাই একত্রিত হয়েছি, তো এই আত্মবিনয় করে যে হরিচাঁদ ঠাকুর যে কথা আমাদেরকে যে বাণী দিয়ে এসছেন, যে সবাইকে সম্মান করতে বলেছেন এবং প্রত্যেকের বাড়ি হরি মন্দির করার কথা বলেছেন। তো আমাদের এই শ্মশান মা কালীর মন্দিরের সামনে আমরা এই হরিনাম সংকীর্তন করি। আমাদের শ্মশানে আপনারা আসবেন, দেখবেন জায়গাটা খুব ভালো, খুব সুন্দর জায়গা। এসে আপনারও মন ভালো হয়ে যাবে। শ্মশান বলে অনেকে ভয় পায়, কিন্তু আমাদের শ্মশানে এলে সেরকম কিছু মনেই হবে না যে এখানে শ্মশান এই রাত্রেবেলা অনুষ্ঠান হচ্ছে আমাদের। আর প্রতি বছরের পয়লা বৈশাখের প্রথম শনিবারে আমাদের কালী পুজো হয়। শনিবারে কালী পুজো হয়, রবিবারে রাত জাগরণ হয়, সোমবারে মহোৎসব হয়, মঙ্গলবারেও আর একটা অনুষ্ঠান হয়। তো প্রতি বছর বৈশাখ মাসের প্রথম শনিবারে আমাদের এখানে অনুষ্ঠান হয়। আপনারা সকলে আসবেন এই অনুষ্ঠানে, এই আশা রাখছি, কারণ আপনাদের এলে ভালো লাগবে। এই হরিনাম সংকীর্তনের পরে, আত্মবিনয়ের পরে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সম্বন্ধে হরিধ্বনি বলমন বলে তারপরে সবাই ধ্বনি দেয়। ধ্বনি দেওয়ার পরে এখন
প্রসাদ বিতরণ চলবে। এই প্রসাদটা যেহেতু শুকনো প্রসাদ করা হয়েছে ব্যবস্থা, তো চিড়ে দই, ওই বৌদি আর কাকিমাকে বললাম চিড়ে দইটা একসঙ্গে মাখিয়ে দাও, আর মুড়ি আর বোঁদে এটা সবাইকে শুকনো করে হাতে হাতে দিয়ে দাও। হাতে বলতে কেজি প্যাকেট নিয়ে এসেছিলাম, অনেকে খেতেও পারে অনেকে নাও খেতে পারে, এই জন্য